তবে আমার ভাগ্য ভালো, খুবই বুদ্ধিমান ছেলে লিও। প্রেমের প্রতিটা ফাঁদি সাফল্যের সঙ্গে কেটে বেরিয়ে আসে ও। এভাবে পেরিয়ে গেল বাকি দিন কটা। 25 বছর পূর্ণ হলো লিওর। 3। লিওর 25তম জন্মদিনের আগের দিন আমরা দুজনেই লন্ডন গেলাম। সেই রহস্যময় সিন্দুকটা ব্যাংক থেকে তুলে সন্ধ্যার দিকে ফিরে এলাম ক্যামব্রিজে। সারা রাত ঘুমোতে পারলাম না আমরা। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘরে হাজির হলো লিও, পরনে এখনও রাতের পোশাক। ওর ইচ্ছা এখনই খোলা হোক সিন্দুকটা। 20 বছর না খোলা অবস্থায় আছে বললাম আমি। আর কিছুক্ষণ থাকলে খুব একটা অসুবিধা হবে না। নাস্তা সেরেই ওটা খুলবো আমরা। ঠিক 9টায়, একটু অস্বাভাবিক রকম কাটায় 9টায় আমরা নাস্তা সারলাম। উত্তেজনায় টকবক করছে আমাদের ভেতরটা, এমনকি জবের ভেতরেও সংক্রামিত হয়েছে উত্তেজনা। আমরা কেউই ঠিক স্বাভাবিক অবস্থায় নেই। লিওর চায়ে চিনির বদলে এক টুকরো বেকন দিয়ে দিলাম আমি। আমার অত্যন্ত দামি একটা চায়ের কাপের হাতল ভেঙে ফেলল জব। সব মিলিয়ে অস্থির একটা অবস্থা। অবশেষে এটো বাসন পেয়ালা সরানো হলো টেবিল থেকে। আমার অনুরোধে জব সিন্দুকটা এনে রাখলো টেবিলের উপর। তারপর ভাব দেখালো যেন চলে যাচ্ছে ঘর ছেড়ে। সিন্দুক বা তার ভেতরের জিনিসপত্র সম্পর্কে কোনো উৎসাহ নেই ওর। একটু দাঁড়াও জব, বললাম আমি। লিওর আপত্তি না থাকলে নিরপেক্ষ একজন সাক্ষী রাখতে চাই। তবে একটা কথা, আমাদের দুজনের অনুমতি ছাড়া মুখ খুলতে পারবে না। নিশ্চয় হরেশ কাকা, বলল লিও। কাকা ডাকতেই আমি শিখিয়েছি ওকে। দরজা বন্ধ করে দাও জব, বললাম আমি। আর টুকটাক জিনিস রাখার যে বাক্সটা আছে ওটা নিয়ে এসো। নির্দেশ পালন করল জব। ভিনসি অর্থাৎ লিওর বাবা মৃত্যুর রাতে যে চাবিগুলো দিয়ে গিয়েছিল সেগুলো বের করলাম বাক্স থেকে। মোট 3টে। সবচেয়ে বড় চাবিটা তুলনামূলকভাবে আধুনিক, দ্বিতীয়টা অতি প্রাচীন, আর তৃতীয়টা কি বলবো, কোনো কিছুর সাথে সাদৃশ্য নেই এর। রূপোর তৈরি নিরেট একটা টুকরোর মতো। টুকরোটার সঙ্গে আড়াআড়িভাবে লাগানো সরু একটা দণ্ড। হাতলের কাজ করে দণ্ডটা। শেষ মাথায় ছোট ছোট কয়েকটা খাঁজ। মোট কথা, চাবির চেহারা যে এমন হতে পারে তা আমাদের ধারণায় ছিল না। তৈরি তোমরা? বিস্ফোরক বিশেষজ্ঞরা মাইন ফাটানোর আগে যেমন জিজ্ঞেস করে তেমন জিজ্ঞেস করলাম আমি। কেউ কোনো জবাব দিল না। বড় চাবিটা তুলে নিলাম। উত্তেজনায় মৃদু মৃদু কাঁপছে আমার হাত। খাঁজগুলোয় তেল মাখিয়ে ধীরে ধীরে তালায় ঢোকালাম চাবি। মোচড় দিতেই খুলে গেল তালা। একটু ঝুঁকে এলো লিও। দুহাতে সর্বশক্তিতে টেনে ওঠালো সিন্দুকের ভারী ডালাটা। কবজাগুলোয় মরচে পড়ে গেছে বলে শক্তি লাগলো বেশ। ডালাটা উঠে যেতেই দেখলাম ভেতরে আরেকটা বাক্স ধুলোয় ছেয়ে আছে। কোনো রকম কষ্ট ছাড়াই সিন্দুকের ভেতর থেকে বের করে আনলাম সেটা। অ্যাবলুস কাঠের বাক্স, অন্তত দেখে তাই মনে হলো আমার। প্রতিটা কোণা লোহার পাত দিয়ে মোড়া। কালের করাল গ্রাসে ক্ষয়ে গেছে জায়গায় জায়গায়। এবার এটা। দ্বিতীয় চাবিটা ঢোকাতে ঢোকাতে বিড়বিড় করলাম আমি। নিঃশ্বাস বন্ধ করে সামনে ঝুঁকলো লিও আর জব। ঘোরালাম চাবি। আমি খুললাম এই বাক্সের ডালা। পর মুহূর্তে বিস্ময়ের একটা ধ্বনি বেরোলো আমার গলা দিয়ে। বাক্সটার ভেতর আরেকটা বাক্স, রূপোর, অত্যন্ত চমৎকার সূক্ষ্ম কারুকাজ করা। বাক্সটা বের করে রাখলাম টেবিলের উপর। অদ্ভুত দর্শন, রূপোর চাবিটা এবার
ঢুকালাম। এদিকে ওদিকে নানাভাবে ঘুরিয়ে চাপ দিয়ে যেতে লাগলাম। ক্লিক করে একসময় খুলে গেল তালাটা। আপনা আপনি খাড়া হয়ে গেল বাক্সের ডালা। বাদামি রঙের ফালি ফালি জিনিসে বাক্সটার কানা পর্যন্ত ঠাসা। দেখতে অনেকটা কাগজের মতো, কিন্তু কাগজ নয়, নরম কোনো উদ্ভিদের আঁশ সম্ভবত। সাবধানে ওগুলো বের করে আনলাম। উপর দিক থেকে প্রায় 3 ইঞ্চি খালি হয়ে গেল বাক্স। আধুনিক চেহারার সাধারণত একটা খাম চোখে পড়ল। উপরে আমার প্রয়াত বন্ধু ভিনসির হাতে লেখা, আমার পুত্র লিওর প্রতি। চিঠিটা লিওর হাতে দিলাম। খামটার দিকে এক পলক তাকিয়েই সেটা টেবিলে নামিয়ে রাখলো। তারপর এমন একটা ভঙ্গি করলো, আমার বুঝতে অসুবিধা হলো না বাক্সের অন্যান্য জিনিস দেখতেই বেশি আগ্রহী ও। এরপর যে জিনিসটা আমি বের করলাম সেটা একটা পার্চমেন্ট, সাবধানে পাকিয়ে রাখা। পাক খুলে দেখলাম এটাও ভিনসির হাতে লেখা। উপরে শিরোনাম, পোড়ামাটির ফলক, এর উপর প্রাচীন গ্রিক অক্ষরে লেখা বক্তব্যের অনুবাদ। চিঠির পাশে নামিয়ে রাখলাম ওটা। তারপর বেরোলো আরেকটা পার্চমেন্ট, অনেক প্রাচীন, আগেরটার মতোই পাকিয়ে রাখা, জায়গায় জায়গায় হলুদ হয়ে গেছে। অত্যন্ত সাবধানে এটা খুললাম আমি। মনে হলো একই মূল গ্রিকের অনুবাদ এটাও, তবে ইংরেজিতে নয়, প্রাচীন ল্যাটিন অক্ষরে। লেখার ধরন ইত্যাদি দেখে মনে হলো জিনিসটা সম্ভবত 16 শতকের প্রথম দিককার। এটার ঠিক নিচেই পেলাম শক্ত এবং ভারী একটা জিনিস, হলদে রঙের লিনেনে জড়ানো। আলগোছে উঠিয়ে আনতেই দেখলাম আরেক পোস্ত সেই আশ জিনিসের উপর বসানো ছিল ওটা। ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সাথে জড়ানো লিনেনটা খুলে আনতেই বেশ বড় নোংরা হলুদ রঙের একটা পোড়ামাটির ফলক বেরোলো। দেখেই বুঝলাম খুব প্রাচীন জিনিস। এককালে সম্ভবত মাঝারি আকৃতির, সাধারণত কোনো পাত্রের অংশ ছিল। লম্বায় হবে 10.5 ইঞ্চি, চওড়ায় 7 এবং প্রায় 6 ইঞ্চির মতো পুরু। উত্তল দিকটায় খুদে খুদে প্রাচীন গ্রিক অক্ষরে কি যেন লেখা। জায়গায় জায়গায় অস্পষ্ট হয়ে গেছে অক্ষরগুলো। লম্বালম্বি একটা দাগ দেখতে পেলাম ফলকটায় বোধহয় ভেঙে গিয়েছিল কখনো। পরে সংযোজক কোনো পদার্থ দিয়ে জোড়া দেয়া হয়েছে। ভেতরের দিকটাতেও অসংখ্য লেখা, কিন্তু এগুলো ভীষণ এলোমেলো আর অদ্ভুত। স্পষ্টতই বোঝা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জনের হাতে লেখা, ভাষাও বিভিন্ন। আর কিছু? উত্তেজিত গলায় ফিসফিস করে উঠল লিও। রূপোর বাক্সটার ভেতর হাতড়ালাম আমি। ছোট্ট একটা লিনেনের থলে পেলাম এবার। থলের ভেতর থেকে বেরোলো হাতির দাঁতের উপর আঁকা খুবই সুন্দর একটা মিনিয়েচার ছোট্ট ছবি, আর একটা ছোট্ট চকলেট রঙের গোলমোহর, সেটার উপর আঁকা কয়েকটা চিহ্ন, গোল একটা দাগ, হাঁস সাপের মাথার মতো দেখতে, যার অর্থ এ পর্যন্ত আমরা যতদূর উদ্ধার করতে পেরেছি, শুটেন সি রা। অনুবাদ করলে দাঁড়ায় রা অর্থাৎ সূর্যের রাজোচিত পুত্র। মিনিয়েচারের ছবিটা লিওর মায়ের, অপূর্ব সুন্দরী এক মহিলা। উল্টো পিঠে ভিনসির হাতে লেখা, আমার প্রিয়তমা স্ত্রী। ব্যাস, আর কিছু নেই বললাম আমি। বেশ। মিনিয়েচারটা নামিয়ে রাখতে রাখতে বলল লিও। এতক্ষণ গভীর মমতার সঙ্গে মায়ের ছবিটা দেখছিল। এবার তাহলে বাবার চিঠিটা পড়া যাক। খামের সিলমোহর ভেঙে চিঠিটা বের করলো, জোরে জোরে পড়তে শুরু করলো। প্রিয় পুত্র লিও,
এ চিঠি যখন খুলবে, যদি ততদিন বেঁচে থাকো, পরিপূর্ণ যুবক হয়ে উঠবে তুমি, আর আমি অনেক দিন আগে মরে যাওয়া বিস্তৃত এক মানুষ। তবু এটা পড়ার সময় মনে রাখবে, আমি ছিলাম, আমার সমস্ত অস্তিত্ব নিয়ে আমি ছিলাম, হয়তো এখনও আছি। এই কাগজ কলমের যোগসূত্রের মাঝ দিয়ে মরণ সাগরের এপার থেকে বাড়িয়ে দিচ্ছি হাত। কবরের নৈশব্দ পেরিয়ে আমার স্বর পৌঁছচ্ছে তোমার কাছে, যদিও আমি মৃত। আমার কোনো চিঠিই আর অবশিষ্ট নেই তোমার মনে। তবু এই মুহূর্তে যখন তুমি পড়ছো এটা, আমি আছি তোমার সাথে। তোমার জন্মের পর সামান্য সময়ের জন্যে একবার তোমাকে দেখেছিলাম, ব্যাস ওইটুকুই। আর কখনো তোমাকে আমি দেখিনি, ক্ষমা করো আমাকে। এমন একজনের প্রাণের বিনিময়ে তুমি প্রাণ পেয়েছিলে, যাকে আমি আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম। এখনও সেই তিক্ত চিঠি আমি ভুলতে পারিনি। বেঁচে থাকলে হয়তো পারতাম, কিন্তু আমার নিয়তি তার বিপক্ষে। অসহ্য শারীরিক এবং মানসিক যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে। তোমার ভবিষ্যৎ সম্পর্কে একটা ব্যবস্থা করতে পারলেই এর ইতি টানব আমি। সেটা যদি ভুল হয়, ঈশ্বর যেন আমাকে ক্ষমা করেন। কিছুতেই আর 1 বছরের বেশি বাঁচা চলবে না আমার। যা ভেবেছিলাম, বললাম আমি। আত্মহত্যা করেছিল ও। জবাব দিল না লিও। পড়তে লাগলো। নিজের সম্পর্কে অনেক কথা বললাম, এবার আসল কথায় আসা যাক। আমার বন্ধু হলি, ও যদি রাজি হয়, ওর উপরই তোমাকে মানুষ করার ভার দিয়ে যাব বলে ঠিক করেছি। ইতিমধ্যে নিশ্চয় তোমাকে জানিয়েছে তোমার বংশের অসাধারণ প্রাচীনত্বের কথা। এই বাক্সে যেসব জিনিস আছে তাতেও তার সপক্ষে যথেষ্ট প্রমাণ পাবে। আমার বাবা তার মৃত্যুশয্যায় আমাকে দিয়ে যান বাক্সটা। সেই মুহূর্ত থেকেই ব্যাপারটা শেকড় ছড়াতে শুরু করে আমার মনের ভেতর। আমার বয়স যখন মাত্র 19, তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম পোড়ামাটির ফলকে লেখা উপাখ্যানের সত্যতা যাচাই করব। এলিজাবেথের আমলে আমাদের এক হতভাগ্য পূর্বপুরুষও সে চেষ্টা করেছিলেন। শোচনীয় পরিণতি হয়েছিল তার। আমাকেও একই পরিণতি বরণ করতে হয়েছিল। তবে আমার সৌভাগ্য, আমি ফিরে আসতে পেরেছিলাম এবং নিজের চোখে সব দেখে ফিরেছিলাম। আফ্রিকা উপকূলে এখনও মানুষের পা পড়েনি এমন এক জায়গায়। জামবেশি নদী যেখানে সাগরে পড়েছে, তার কিছু উত্তরে একটা অন্তরীপ আছে। তার শেষ প্রান্তে নেগ্রোর মাথার মতো দেখতে একটা চূড়া উঠে গেছে উপর দিকে। লেখায় যেমন বর্ণনা আছে তেমন। ওখানে আমি নেমেছিলাম। স্থানীয় এক লোকের সাথে দেখা হয় আমার। কিছু একটা অপরাধ করেছিল লোকটা, ফলে নিজের মানুষজন তাকে বিতাড়িত করে। সে আমাকে জানায় ডাঙ্গার ভেতর দিকে অনেক দূরে বিরাট বিরাট পাহাড় আছে, পেয়ালার মতো চেহারা, অসংখ্য গুহা সেগুলোতে। বিস্তীর্ণ জলাভূমি ঘিরে রেখেছে পুরো অঞ্চলটাকে। আমি আরও জানতে পারি আরবীয় এক উপভাষায় কথা বলে তারা। অদ্ভুত সুন্দরী এক শ্বেতাঙ্গিনী তাদের শাসন করে। কালে ভদ্রে কখনো সে দেখা দেয় তাদের সামনে। জীবিত বা মৃত সব কিছুর উপর নাকি তার ক্ষমতা রয়েছে। 2 দিন পরে আমি জানতে পারি ওই লোকটা মারা গেছে। জলাভূমি পেরোনোর সময় সংক্রামক জ্বরে আক্রান্ত হয়েছিল। এই সময় খাবার এবং পানির তীব্র অভাবে পড়ি আমি। অদ্ভুত এক অসুখের লক্ষণও দেখা দেয়। কোনো রকমে আমি আমার ডাউ এ অর্থ এক মাস্তুলওয়ালা এক ধরনের জাহাজ, এতে ফিরে আসতে পেরেছিলাম। সে সময় আমার অবস্থা রীতিমতো বিধ্বস্ত। এরপর বেঁচে থাকার জন্যে কি দুঃসাহসিক কাণ্ড করতে হয়েছিল আমাকে, তার বর্ণনা নিঃস্র ও নিষ্প্রয়োজন।
মাদাগাস্কার উপকূলে বিধ্বস্ত হয় আমার ডাউ। কয়েক মাস পর এক ইংলিশ জাহাজ আমাকে উদ্ধার করে এডেনে নিয়ে আসে। সেখান থেকে ইংল্যান্ডের পথে রওনা হই আমি। তখনও আমি সিদ্ধান্তে অটল। উপযুক্ত প্রস্তুতি নিতে যে কয়দিন লাগে অপেক্ষা করব, তারপর আবার ফিরে যাব সেখানে। রহস্যের শেষ দেখে ছাড়ব। ফেরার পথে গ্রিসে থামলাম। ওখানে পরিচয় হলো তোমার মায়ের সাথে। তাকে বিয়ে করলাম আমি। ওখানেই জন্ম হলো তোমার, এবং তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে মারা গেলেন তোমার মা। তারপর সেই অন্তিম অসুখে পড়লাম আমি। মরার জন্যে ফিরে এলাম দেশে। তখনও আমি আশা ছাড়িনি। যে রহস্য শতাব্দীর পর শতাব্দী ধরে সযত্নে সংরক্ষণ করেছে আমার পূর্বপুরুষেরা, সে রহস্য উন্মোচনের জন্যে আবার আফ্রিকা উপকূলে যাওয়ার আশা নিয়ে লেগে গেলাম আরবীয় সেই বিশেষ উপভাষা শিখতে। কিন্তু লাভ হলো না। দ্রুত ভেঙে পড়ল আমার শরীর। এখানেই শেষ আমার কাহিনী। কিন্তু তোমার জন্যে এখানেই শেষ নয়, বলতে পারো শুরু। আমার পরিশ্রমের ফল রেখে যাচ্ছি তোমার জন্যে। সে সাথে বংশ অনুক্রমে যেসব প্রমাণপত্র পেয়েছি সেগুলোও। আমার ইচ্ছা এমন একটা বয়সে এগুলো তোমার হাতে পড়ুক, যে বয়সে সব দিক বিবেচনা করে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে রহস্য অনুসন্ধানে বেরোবে কি বেরোবে না। তোমাকে আমি বিন্দুমাত্র প্রভাবিত করতে চাই না। তুমি নিজেই বিচার করে দেখো সব দিক। যদি মনে হয় তুমি বেরোবে, তাহলে যাতে কোনো রকম অভাবে পড়তে না হয় সেজন্যে আমি ব্যবস্থা করে যাচ্ছি। আর যদি মনে করো পুরো ব্যাপারটাই গাঁজাখুরি, সেক্ষেত্রে তোমার প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, ধ্বংস করে ফেলবে পোড়ামাটির ফলক আর লেখাগুলো, যাতে ভবিষ্যতে এ বংশের আর কেউ আমার বা আমার পূর্বপুরুষের মতো যন্ত্রণা ভোগ না করে। সেটাই সম্ভবত বুদ্ধিমানের কাজ হবে। মনে রাখবে, কোনোভাবেই যেন অন্য কারো হাতে না পড়ে জিনিসগুলো। বিদায়। এভাবে আচমকা শেষ হয়ে গেল ভিনসির তারিখ স্বাক্ষরহীন চিঠি। কি বুঝলে হলি কাকা? চিঠিটা টেবিলে নামিয়ে রাখতে রাখতে বলল লিও, রহস্যময় কিছু একটা আশা করেছিলাম আমরা, এবং মনে হয় পেয়েছি, তাই না? কি বুঝেছি জানতে চাইছো? বললাম আমি। আর কিছু বুঝি আর না বুঝি, তোমার বাপের মাথাটা যে নষ্ট হয়ে গিয়েছিল তা বুঝতে অসুবিধা হচ্ছে না। 20 বছর আগে সে রাতেই আমি সন্দেহ করেছিলাম। ঠিক বলেছেন স্যার, বলল জব, সব জানতার ভঙ্গি তার মুখে। যা হোক, বলল লিও, এবার দেখা যাক পোড়ামাটির ফলকটা কি বলতে চায়। বাবার হাতে লেখা অনুবাদটা তুলে নিল লিও, পড়তে লাগলো। আমি, মৃত্যুপথযাত্রী অ্যামেনারস্তাস, মিশরের রাজকীয় ফারাও বংশের মেয়ে। দেবতারা যার সন্তুষ্টি কামনা করে এবং দানবরা যাকে ভয় করে, সেই আইসিসের পূজারী কালিক্রেটিসের স্ত্রী। আমার শিশুপুত্র টিসিস থেনেসকে বলছি, আমি তোমার বাবার সাথে নেকতানেবেস এর আমলে মিশর থেকে পালিয়ে যাই। আমার ভালোবাসার কারণে তিনি তার পুরোহিতের ব্রত ভঙ্গ করেন। জলপথে দক্ষিণ দিকে পালাই আমরা। 2 বার 12 চাঁদ, অর্থাৎ 2 বছর সাগরে ভেসে বেড়ানোর পর উদীয়মান সূর্যের দিকে মুখ করে থাকা লিবিয়া আফ্রিকা উপকূলে পৌঁছাই, যেখানে এক নদীর তীরে বিশাল পাথর কুঁদে তৈরি করা হয়েছে ইথিওপিয়ানের মাথা। এই সময় ঝড়ে পড়ি আমরা। বিরাট এক নদীর ভিতর দিয়ে 4 দিন একটানা ভেসে চলি ঝড়ের মুখে।
আমাদের সঙ্গী সাথীদের বেশিরভাগই মারা পড়ে, কেউ ডুবে কেউ অসুখে। আমরা বেঁচে গেলাম। জঙ্গলি মানুষরা জনশূন্য অকর্ষিত জলাভূমির উপর দিয়ে নিয়ে গেল আমাদের। সেখানে সামুদ্রিক পাখির ঝাঁক আকাশ ঢেকে ফেলে। 10 দিন একটানা চলার পর একটা পাহাড়ের কাছে পৌঁছলাম। পাহাড়ের ভেতরটা ফাঁপা। এককালে বিরাট এক নগর ছিল সেখানে, এখন ধ্বংসস্তূপ। আর সেখানে আছে গুহা অসংখ্য। কোনো মানুষ কখনো তার শেষ দেখেনি। আগন্তুকের মাথায় পাত্র বসিয়ে দেয় যে জাতি, তাদের রানীর কাছে আমাদের নিয়ে গেল জঙ্গলিরা। মেয়ে মানুষটা জাদুকরী, দুনিয়ার তাবৎ জিনিস সম্পর্কে জ্ঞান রাখেছে। তার জীবন এবং সৌন্দর্য কোনোটাই কখনো নিঃশেষ হয় না। প্রেমের চোখে সে তাকায় তোমার বাবা কালিক্রেটিসের দিকে এবং আমাকে হত্যা করে বিয়ে করতে চায় তাকে। কিন্তু তোমার বাবা ভালোবাসতেন আমাকে, তাই ভয় পান ওর কথায়। ওকে বিয়ে করতে রাজি হলেন না তিনি। এতে ক্ষেপে গেল সে। তার জাদুর প্রভাবে দুর্গম পথ পেরিয়ে বিশাল এক গহ্বরের কাছে যেতে বাধ্য করল আমাদের। সেই গহ্বরের মুখে বৃদ্ধ দার্শনিককে মৃত পড়ে থাকতে দেখলাম। আমাদেরকে অমর জীবনের ঘূর্ণায়মান স্তম্ভ দেখালো সে। সেখানে বজ্র গর্জনের মতো শব্দ শোনা যায়। আগুনের শিখার ভেতর দিয়ে গিয়ে দাঁড়ালো সে। বেরিয়ে এলো একটু পরে। দেখলাম কিছুই হয়নি তার, বরং রূপ আরও বেড়ে গেছে। তারপর সে শপথ করল তার মতোই অমর করে দেবে তোমার বাবাকে, যদি তিনি আমাকে হত্যা করে তার কাছে আত্মনিবেদন করেন। সে নিজে আমাকে হত্যা করতে পারেনি, কারণ আমার দেশে প্রচলিত জাদুবিদ্যায় আমি পারদর্শী। সেই জাদুর প্রভাব কাটিয়ে আমাকে হত্যা করা সম্ভব ছিল না ওর পক্ষে। তার সৌন্দর্য যেন দেখতে না হয় সেজন্যে চোখে হাত চাপা দিয়েছিলেন তোমার বাবা। তখন ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে সে, জাদুর প্রভাবে হত্যা করে তাকে। এরপর তার শরীরের উপর আছড়ে পড়ে কাঁদল সে, বিলাপ করল। তারপর ভয় পেয়ে যেখানে জাহাজ আছে সেই বিরাট নদীর মোহনায় পাঠিয়ে দিল আমাকে। কয়েকদিন পর একটা জাহাজ আমাকে উদ্ধার করে অনেক দূর দেশে নিয়ে যায়। সেখানে আমি জন্ম দিই তোমাকে। তারপর অনেক ঘুরে অনেক কষ্টে অবশেষে পৌঁছাই এথেন্সে। পুত্র টিসিসথেনেস, তোমাকে বলছি, ওই মেয়ে লোকটাকে খুঁজে বের করবে এবং জেনে নেবে জীবনের গোপন রহস্য। আর যদি পারো হত্যা করবে তাকে, পিতৃহত্যার প্রতিশোধ নেবে। যদি তুমি ভয় পাও বা ব্যর্থ হও, সেজন্যে তোমার সব উত্তরপুরুষদের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, যদি না তাদের ভেতর তেমন সাহসী কেউ জন্মায় যে ওই আগুনে স্নান করে এসে বসবে ফারাওয়ের আসনে, ততদিন যেন অব্যাহত থাকে চেষ্টা। এসব কথা আমি বললাম। হতে পারে অতীত বিশ্বাসের কথা, কিন্তু আমি জানি আমি মিথ্যা বলি না। ঈশ্বর ক্ষমা করুন ওকে। আর্তনাদের মতো কথা কটা বেরোলো জবের মুখ দিয়ে। এতক্ষণ হা করে চমকপ্রদ কাহিনীটা শুনছিল ও, আর আমি কিছুই বললাম না। প্রথমেই আমার মনে হলো কাহিনীটা ভিনসির বানানো নয় তো। যদিও মনে মনে বুঝতে পারছি এমন একটা কাহিনী বানানো প্রায় অসম্ভব। অতিমাত্রায় মৌলিক এ কাহিনী। সন্দেহ নিরসনের জন্যে তুলে নিলাম পোড়ামাটির ফলকটা। পড়তে শুরু করলাম। প্রাচীন গ্রিক বড় হরফে লেখা মূল লিপিটা। দেখলাম ভিনসির অনুবাদের সাথে কোনো পার্থক্য নেই এর। পোড়ামাটির ফলকটার এ পিঠে আরও কয়েকটা জিনিস চোখে পড়ল আমার। একেবারে উপরে অনুজ্জ্বল লাল রঙে আঁকা একটা ছবি। কাজ করার উপর বাক্সে যে গোলমোহরটা পেয়েছি তাতে যে ছবি আঁকা ছিল সেরকম। পার্থক্য একটাই,
এ ছবিটা উল্টো, অর্থাৎ ওই মোহরে রং মাখিয়ে ছাপ দিয়ে আঁকা হয়েছে ছবিটা। লিপির একদম নিচে ওই একই অনুজ্জ্বল লাল এ আঁকা একটা স্ফিংস, এর মাথা এবং কাঁধ। মর্যাদার প্রতীক দুটো ফলক পড়ে আছে স্ফিংসটা। ফলকের ডান পাশে লাল কালি দিয়ে লেখা কয়েকটা কথা। পৃথিবীতে, আকাশে এবং সাগরে কত বিচিত্র জিনিসই না আছে। নিচে নীল রং, এ সই করা, ডরোথি ভিঞ্চি। কিছুই বুঝলাম না। হতবুদ্ধি হয়ে উল্টালাম ফলকটা। এ পাশে খুদে খুদে অক্ষরে অসংখ্য মন্তব্য আর স্বাক্ষর, গ্রিকে, ল্যাটিনে, ইংরেজিতে। প্রথমটার লেখক টিসিসথেনেস। গ্রিক বড় হরফে তার ছেলেকে উদ্দেশ্য করে লিখছে। আমি পারলাম না যেতে। টিসিসথেনেস, পুত্র কালিক্রেটিসকে। এই কালিক্রেটিস সম্ভবত গ্রিক রীতিতে দাদার নামে নাম রাখা হয়েছিল তার। বোধহয় বেরিয়েছিল অনুসন্ধানে, কিন্তু ব্যর্থ হয়। তার হাতে লেখা অস্পষ্ট কথাগুলো দেখলাম। রওনা হয়েও ফিরে আসতে বাধ্য হলাম। দেবতারা আমার বিরুদ্ধে। কালিক্রেটিস তার পুত্রকে। এরপরের কতকগুলো লেখা একেবারে অস্পষ্ট হয়ে গেছে। দু একটা শব্দ ছাড়া সেগুলোর কিছুই পড়তে পারলাম না। তারপর এক জায়গায় দেখলাম একটা স্বাক্ষর, লায়নেল ভিঞ্চি। এর ঠিক ডানে লেখা JBV এবং এর নিচে বিচিত্র হাতের লেখায় একগাদা গ্রিক দস্তখত। প্রায় প্রত্যেকটার সাথে এই শব্দকটা আছে, আমার পুত্রের প্রতি। এরপর যে শব্দটা আমি পড়তে পারলাম তা হলো রোম, AUC, অর্থাৎ রোমে চলে এসেছে পরিবারটা। এরপর 12টা ল্যাটিন স্বাক্ষর। এই 12টার 9টা নামেই শেষ হয়েছে ভিনডেক্স, অর্থাৎ প্রতিশোধ গ্রহণকারী শব্দটা দিয়ে। সম্ভবত ল্যাটিন শব্দটা প্রথমে দা ভিনসি, পরে শুধু ভিনসিতে রূপান্তরিত হয়। রোমান নামগুলোর পর বেশ কয়েক শতাব্দীর ফাঁক। এই সময়ে কি হয়েছিল, কার কাছে ছিল ফলকটা, কোনো উল্লেখ নেই। ভিনসি বলেছিল পরিবারটা শেষ পর্যন্ত লোম্বার্ডিতে স্থিত হয়েছিল এবং শার্লেমেনের সময় আলফস পেরিয়ে ব্রিটানিতে গিয়ে বসতি স্থাপন করেছিল। এসব কথা ভিঞ্চি কী করে জেনেছিল জানি না, কারণ এ সম্পর্কে কোনো কথা বা এ সময়ের কারো স্বাক্ষর নেই ফলকে। এরপর দেখলাম অদ্ভুত একটা লিপি। ফলকটার উপর মূল ল্যাটিন ভাষায় লেখা। রূপোর বাক্সে পাওয়া দ্বিতীয় পার্চমেন্টটায় ইংরেজির প্রাচীন রূপে রূপান্তর করা হয়েছে সেটা। মূল লিপিটা লিখছেন দা ভিনসি 1445 খ্রিস্টাব্দে। তার ছেলে বা নাতি কেউ সম্ভবত করেছে পার্চমেন্টের অনুবাদটা। সবশেষে এলো আর একটা জিনিস, অ্যামানাস্তাস এর মূল লিপির আর একটা অনুবাদ, মধ্যযুগীয় ল্যাটিনে করা। সব তো শুনলে। পোড়ামাটির ফলকটা নামিয়ে রাখতে রাখতে বললাম আমি, এবার তোমার মত কি? তোমার স্বভাবসুলভ চটপটে গলায় জিজ্ঞেস করল লিও। পোড়ামাটির ফলকটা নিঃসন্দেহে খাঁটি, তবে ওর উপর অ্যামেনারতাসের লেখাটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। স্বামীর মৃত্যু এবং তার আগের ও পরের দুঃখ কষ্টে মাথা বিগড়ে গিয়েছিল মহিলার। তাই যদি হবে। বাবা যা যা দেখেছিলেন বা শুনেছিলেন সেসব কি? নিছক কাকতালীয় ঘটনা। আফ্রিকা উপকূলে অনেক পাহাড় থাকতে পারে,
যার একটা চূড়া নিগ্রোর মাথার মতো দেখতে। ওখানে এমন লোকও থাকতে পারে যারা জঘন্য আরবিতে কথা বলে, আর জলাভূমি তো থাকতেই পারে। তাছাড়া একটা কথা, লিও, দুঃখ পেও না। ভিনসি যখন ওই চিঠিটা তোমাকে লেখে, আমার বিশ্বাস ও তখন সুস্থ মস্তিষ্কে ছিল না। আমি নিশ্চিত সব ফালতু কথা। তুমি কি বলো, জব? আমারও তাই ধারণা, স্যার। সব গাঁজাখড়ি গপ্প। আর যদি সত্যি হয়ও, নিশ্চয় মিস্টার লিও খামোখা ওসব বিপদ আর ঝামেলা আর ভেতর যাবেন না। হয়তো তোমাদের দুজনের ধারণাই ঠিক, নিরুত্তাপ গলায় বলল লিও। আমি কোনো মত দিতে যাচ্ছি না, কিন্তু আমি চিরতরে ইতি ঘটাতে চাই ব্যাপারটার। তোমরা কেউ যদি না যাও, আমি একাই যাব। লিওর মুখের দিকে তাকালাম আমি। স্থির প্রতিজ্ঞার ছাপ দেখলাম সেখানে। লিওর মুখের এই বিশেষ ভাবটা আমার পরিচিত, ছোটবেলা থেকে দেখে আসছি। ওর মুখে এই ছাপটা পড়ার অর্থ ও সিদ্ধান্তে অটল। এখন ও ভাঙবে, তবু মচকাতে রাজি নয়। কিন্তু লিওকে একা ছেড়ে দেওয়ার কথা আমি ভাবতেও পারি না। এই পৃথিবীতে ও আমার একমাত্র বন্ধন। আমার পৃথিবী বলতেই তো লিও, ভাই, সন্তান, বন্ধু। ওই আমার সব। ও যেখানে যাবে সেখানে জানি বিপদের সম্ভাবনা আছে, আমাকেও যেতে হবে সাথে। কিন্তু অবশ্যই ওকে জানতে দেয়া চলবে না আমার উপর ওর প্রভাব কত বড়। সুতরাং ওর সাথে যাওয়ার জন্যে এবার একটা ছুতো খুঁজতে হবে আমাকে। নিরাসক্ত ভঙ্গিতে চুপ করে রইলাম আমি। হ্যাঁ, বুড়ো। কখনো কখনো লিও এ নামে ডাকে আমাকে। আমি যাব অমর জীবনের ঘূর্ণায়মান স্তম্ভের দেখা যদি নাও পাই, তুখোর এক চোট শিকার তো হবে। এই তো পেয়ে গেছি ছুতো। সঙ্গে সঙ্গে ধরলাম কথাটা। শিকার, বললাম আমি। হ্যাঁ, কথাটা তো ভাবিনি। নিশ্চয় ভয়ানক বনদেশটা। বড়সড় একটা দান মারা যাবে হয়তো। সারা জীবনের স্বপ্ন আমার, মরার আগে একটা বাফেলো মারব। এবার সুযোগ পাওয়া গেছে, বুঝলে লিও। ওসব অনুসন্ধান ইত্যাদি তুমিই চালিও, আমি স্বীকার করব। তুমি যখন যাবেই আমিও যাই। তোমার সাথে কয়েকটা দিন ছুটি কাটিয়ে আসি। আগেই জানতাম, বলল লিও। এমন সুযোগ তুমি ছাড়তে পারবে না। কিন্তু টাকা পয়সার কি হবে? বেশ মোটা একটা অঙ্ক তো লাগবে। ও নিয়ে ভাবতে হবে না তোমাকে। গত 20 বছর ধরে জমা হয়েছে তোমার আয়, আর আমার কাছেও আছে কিছু। তোমার বাবা যা দিয়ে গিয়েছিল তার 3 ভাগের 2 ভাগই জমা হয়েছে। টাকা পয়সা কোনো সমস্যাই না। তাহলে আর দেরি কেন? যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়ার ব্যবস্থা করতে হয়। শহর থেকে কয়েকটা বন্দুকও কিনতে হবে। ভালো কথা, জব। তুমি আসছো নাকি? জীবনটা তো ঘরের কোণেই কাটিয়ে দিলে, এবার দুনিয়াটা একটু দেখো। দুনিয়া দেখার শখ খুব একটা নেই আমার, নিরাসক্ত গলায় বলল জব। তবে কি না আপনারা দুজন যাচ্ছেন, আপনাদের দেখাশোনার জন্যে তো কাউকে না কাউকে দরকার। 20 বছর আপনাদের সেবা করেছি, এখনই বা করব না কেন? ঠিক, জব, বললাম আমি। খুব মজার কিছু দেখতে পাবে তা ভেবো না, তবে স্বীকার করতে পারবে ইচ্ছে মতো। আর হ্যাঁ, তোমাদের দুজনকেই বলছি, এ নিয়ে কোনো কথাই যেন বাইরের কেউ জানতে না পারে। পোড়ামাটির ফলকটার দিকে ইশারা করলাম আমি। মানুষ আমাদের পাগল ভাবুক তা আমি চাই না। 4, প্রায় মাঝরাত। সামনে বিস্তীর্ণ শান্ত সমুদ্র, পূর্ণ চাঁদের রূপালী আলোয় ঝিকমিক করছে। অনুকূল বাতাসে ফুলে আছে আমাদের ডাও এর বিশাল পালটা। মৃদু দুলনির সাথে তরতরিয়ে এগিয়ে যাচ্ছে ডাও। সামনে বেশিরভাগ লোকই ঘুমিয়ে আছে। শ্যামলা রঙের শক্তপোক্ত এক আরব
নাম মাহমুদ। অলস ভঙ্গিতে ধরে আছে হালের দণ্ড। ডান দিকে ৩-৪ মাইল দূরে অস্পষ্ট একটা রেখা। মধ্য আফ্রিকার পূর্ব উপকূল ওটা। শান্ত রাত, এত শান্ত যে ডাউয়ের সামনে ফিসফিস করে কথা বললে পেছন থেকে শোনা যায়। হঠাৎ ডাঙ্গার দিক থেকে ভেসে এলো অস্পষ্ট অথচ গম্ভীর একটা আওয়াজ। হালের দণ্ডটা শক্ত করে ধরল আরব। একটা মাত্র শব্দ উচ্চারণ করল, সিম্বা, অর্থাৎ সিংহ। উঠে বসে কান খাড়া করলাম আমরা আবার। শোনা গেল ধীর গম্ভীর আওয়াজটা। রোমাঞ্চিত হয়ে উঠল আমাদের শরীর। ক্যাপ্টেন যদি হিসেবে গোলমাল না করে থাকে, বললাম আমি, কাল সকাল 10টা নাগাদ সেই রহস্যময় মানুষের মুন্ডুওয়ালা পাহাড়ের কাছে পৌঁছে যাব আমরা। তারপর শুরু হবে শিকার, তারপর শুরু হবে খোঁজ। মুখ থেকে পাইপ সরিয়ে সংশোধন করে দিল লিও। মৃদু হেসে যোগ করল, প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ আর অমর জীবনের আগুন। যত সব পাগলামি। বিকেলে তো হালের ওই লোকটার সঙ্গে আলাপ করছিলে, কি বলল? ব্যবসার কারণে, সম্ভবত দাস ব্যবসা। জীবনের অর্ধেকটা সময় ও আসা যাওয়া করছে এ পথে। সেই মানুষ পাহাড়ের কাছে নেমেছেও একবার। ধ্বংস হয়ে যাওয়া শহর আর গুহার কথা কখনো শুনেছে ও? না, ও বলছে পাহাড়ের ওপাশ থেকেই শুরু হয়েছে জলাভূমি, সাপখোপের আড্ডা। যতদূর জানি আফ্রিকার পুরো পূর্ব উপকূল জুড়েই আছে অমন জলাভূমি। তার মানে খুব বেশি চওড়া নয়। ওই আশাতেই থাকো। ম্যালেরিয়ার বাসা জায়গাটা। ওই জায়গা সম্পর্কে কি ধারণা ওদের শুনেছ তো? কেউ যেতে রাজি নয় আমাদের সাথে, পাগল ভাবছে আমাদের। সত্যি কথা বলতে কি, আমার মনে হয় ঠিকই ভাবছে ওরা। সাধের ইংল্যান্ডে যদি ফিরে যেতে পারি, বুঝবো অনেক পুণ্য করেছিল পূর্বপুরুষেরা। ভেবো না আমার জন্যে বলছি কথাগুলো। আমার যা বয়স, তাতে এখন বাঁচলেই কি আর মরলেই কি। ভাবছি তোমার আর জবের কথা। সত্যি বলছি বাবা, কাজটা বোকামি হবে। হোক হরেশ কাকা, এতদূর যখন এসেছি চেষ্টা আমি করবই। আরে মেঘ জমেছে দেখছি। হাত তুলে ইশারা করলো ও। সত্যিই তাই। আমাদের কয়েক মাইল পেছনে রাতের ধূসর আকাশের গায়ে কালো কালি লেপে দিয়েছে কে যেন। হালের লোকটাকে জিজ্ঞেস করো তো কি ব্যাপার। উঠে এগিয়ে গেল লিও। ফিরে এলো প্রায় সঙ্গে সঙ্গে। ও বলছে দমকা ঝড় উঠতে পারে, তবে ভয়ের কিছু নাকি নেই। আমাদের পাশ কাটিয়ে চলে যাবে ঝড়টা। এই সময় উপরে উঠে এলো জব। বাদামি রঙের শিকারির পোশাকে খুবই চৌখস দেখাচ্ছে ওকে। শুধু হ্যাটটা হাস্যকর ভঙ্গিতে ঝুলে আছে মাথার পেছনে। আমি, স্যার, পেছনের ওই তিমি নৌকায়, হুইল বোট। গিয়ে শুই, উদ্বিগ্ন গলায় বলল ও। আমাদের বন্দুক, গুলি বারুদ, খাবার দাবার সব ওর ভেতর। ওই কেলেভূতগুলোর চাউনি। এখানে খাদে নেমে এলো ওর গলা। একদম পছন্দ হচ্ছে না আমার। কেউ যদি ওতে উঠে দড়ি কেটে পালায়, কিছু করতে পারবো না আমরা। তিমি নৌকাটা আমরা তৈরি করেছিলাম স্কটল্যান্ডের ডান্ডিতে। কাজে লাগতে পারে ভেবে সঙ্গে এনেছিলাম। যেখানে আমরা নামবো আফ্রিকা উপকূলের সে জায়গাটা খুব দুর্গম। নানা আকারের ডুবো আধো ডুবো পাহাড়ে ভর্তি। দরকার পড়তে পারে ভেবে এমনি আমরা সঙ্গে এনেছিলাম ওটা। এখন দেখছি আমাদের ধারণায় সত্যি। ক্যাপ্টেন জানিয়েছে ডুবো পাহাড়ের কারণে ডাউ তীরের খুব একটা কাছে যেতে পারবে না। তার মানে ওই তিমি নৌকায় করেই তীরে যেতে হবে আমাদের। চমৎকার জিনিসটা 30 ফুট লম্বা, মাঝামাঝি জায়গায় পাল খাটানোর মাস্তুল।
তলাটা তামার পাত দিয়ে মোড়া, কয়েকটা জল নিরোধী কুঠুরিও আছে। আজ সকালে ক্যাপ্টেন যখন জানায় কাল বেলা 10টা নাগাদ জায়গা মতো পৌঁছে যাব, তখনই আমরা আমাদের যাবতীয় জিনিসপত্র বোঝাই করে ফেলি ওতে। কাল সকালে হয়তো সময় পাওয়া যাবে না, অর্থাৎ এখন যে কোনো মুহূর্তে ছাড়বার জন্যে তৈরি নৌকাটা। সুতরাং জব যা বলেছে ঠিকই বলেছে। বেশ জব, বললাম আমি, প্রচুর কম্বল আছে ওতে, মুড়ি দিয়ে শুয়ে পড়ো গে, যাও। আবার আগের জায়গায় এসে বসলাম আমরা। চমৎকার রাত। বসে বসে গল্প করতে লাগলাম আমি আর লিও। তারপর কখন ঝিমুনি লেগেছে, কখন ঘুমিয়ে গেছি কিছু টের পাইনি। আচমকা তীব্র বাতাসের গর্জন আর জেগে ওঠা নাবিকদের প্রাণ কাঁপানো চিৎকার শুনে ঘুম ভেঙে গেল আমাদের। জলের ঝাপটা চাবুকের মতো এসে লাগছে চোখে মুখে। এক পলক তাকিয়েই বুঝলাম এসে পড়েছে দমকা ঝড়। কয়েকজন নাবিক পাল নামানোর জন্যে ছুটে গেল দড়ি ধরার দিকে, কিন্তু তাড়াহুড়োয় আটকে গেল কপিকল, নামলো না পাল। আমি তড়াক করে লাফিয়ে উঠে শক্ত করে আঁকড়ে ধরলাম একটা রশি। মাথার উপর নিকষ কালো আকাশ, কিন্তু আশ্চর্য, আমাদের সামনেটা এখনো পরিষ্কার, চাঁদ হাসছে। হঠাৎ খেয়াল করলাম বিশাল একটা ঢেউয়ের মাথায় চড়ে অনেক উপরে উঠে গেছে তিমি নৌকার কালো অবয়বটা। বিশাল ঢেউটা ক্রমশ এগিয়ে আসছে ডাউয়ের দিকে। পলকের মধ্যে দেখলাম পুরো দৃশ্যটা। রশি আঁকড়ে ধরলাম আরও শক্ত করে। পর মুহূর্তে নোনা জলের নিচে চাপা পড়ে গেলাম আমি। ঢেউটা চলে গেল। মনে হলো না জানি কত মিনিট ধরে ছিলাম পানির নিচে, আসলে কয়েক সেকেন্ড মাত্র। উপরে তাকিয়ে দেখলাম ঝড়ের দাপটে ছিঁড়ে খুঁড়ে গেছে বিশাল পালটা। মাস্তুলের মাথায় প্রকাণ্ড এক পাখির ডানার মতো ঝটপটিয়ে চলেছে। এই সময় শুনলাম জবের চিৎকার, এদিকে আসুন স্যার, নৌকায়। পুরোপুরি দিশেহারা অবস্থায় ভেতরেও অনুভব করলাম পেছনে ছুটে যেতে হবে আমাকে। বুঝতে পারছি ডুবে যাচ্ছে ডাউ। কোলের বেশিরভাগই পানিতে ভরে গেছে। প্রচণ্ড বাতাসে ভয়ানকভাবে এদিক ওদিক দুলছে তিমি নৌকা। দেখলাম হালের কাছে দাঁড়ানো আরবটা লাফিয়ে পড়ল ওতে। আমিও ছুটে গিয়ে ধরলাম নৌকা বাঁধা রশিটা। সর্বশক্তিতে ডাউয়ের পাশে টেনে আনার চেষ্টা করলাম তিমি নৌকাটাকে। একটু কাছে আসতেই ওতে লাফিয়ে পড়লাম আমি। মাহমুদ তার কোমরের কাছ থেকে বাঁকা একটা ছোরা বের করে কেটে দিল রশি। এক মুহূর্ত পর দেখলাম তীব্র ঝড়ের মুখে ছুটে চলেছে তিমি নৌকা। ডাউয়ের কোনো চিহ্ন নেই কোথাও। হায় ঈশ্বর, ডুকরে উঠলাম আমি। লিও কোথায়? লিও, লিও ভেসে গেছে স্যার, ঈশ্বর তার মঙ্গল করুন। আমার কানের কাছে মুখ এনে চিৎকার করল জব। তীব্র আক্ষেপে হাত দুটো মুঠো হয়ে গেল আমার। লিও ডুবে গেছে আর আমি বেঁচে আছি শোক করার জন্য। সাবধান, হাঁক ছাড়ল জব। আরেকটা আসছে। মুখ ঘোরাতেই দেখলাম সত্যি আরেকটা আসছে ঢেউ, আগেরটার মতোই বিশাল। দ্রুত এগিয়ে আসছে আমাদের ছোট্ট তিমি নৌকার দিকে। অবাক বিস্ময়ে আমি তাকিয়ে রইলাম সেই ভয়ঙ্কর দৃশ্যের দিকে। ইতিমধ্যে চাঁদ প্রায় পুরো ঢাকা পড়ে গেছে মেঘের আড়ালে। এখনও যেটুকু বাকি আছে তা থেকে সামান্য আলো এসে পড়েছে বিশাল ঢেউটার উপর। হঠাৎ মনে হলো কিছু একটা যেন রয়েছে ওটার মাথায়। এসে পড়েছে ঢেউটা, আর কয়েক গজ, তারপরে উঠে পড়বে নৌকার উপর। পর মুহূর্তে জলের পাহাড় হুড়মুড় করে ভেঙে পড়ল আমাদের উপর। পুরো নৌকা ভর্তি হয়ে গেল পানিতে, কিন্তু বাতাস নিরোধী কুঠুরিগুলোর জন্যে 1 সেকেন্ড পরেই রাজহাঁসের মতো ভেসে উঠল ওটা। সঙ্গে সঙ্গে দেখলাম বিক্ষুব্ধ ঢেউয়ের চূড়ায় জমে ওঠা ফেনার আড়াল থেকে সোজা আমার দিকে ধেয়ে আসছে কি যেন। হাত বাড়িয়ে দিলাম আমি। পর মুহূর্তে অন্য একটা হাত আঁকড়ে ধরল আমার হাত। সঙ্গে সঙ্গে অনুভব করলাম ঢেউয়ের প্রচণ্ড টান, কিন্তু ছাড়লাম না হাতটা। 2 সেকেন্ড পর চলে গেল ঢেউ।
আমরা নৌকার উপর হাঁটু জলে দাঁড়িয়ে রইলাম। পানি ছেঁচুন স্যার, চিৎকার করে উঠল জব। বলতে বলতে পানি ছেঁচার কাজে লেগে গেছে ও। কিন্তু আমি ঠিক সে মুহূর্তে শুরু করতে পারলাম না পানি ছেঁচার কাজ, কারণ এইমাত্র যাকে উদ্ধার করেছি তার মুখ দেখতে পেয়েছি অস্পষ্ট চাঁদের আলোয়। নৌকার খোলে আধো ছোঁয়া আধো ভাসা অবস্থায় পড়ে আছে আর কেউ না, লিও। পানি ছেঁচুন, পানি ছেঁচুন। আবার হাঁক ছাড়ল জব, নয়তো ডুবে যাব আমরা। হাতল লাগানো বড় একটা টিনের গামলা নিয়ে পানি ছেঁচতে শুরু করলাম আমি। মাহমুদ একটা পাত্র নিয়ে হাত লাগিয়েছে। সমানে ফুঁসছে সমুদ্র। ফোয়ারার মতো পানির ঝাপটা এসে লাগছে আমাদের চোখে মুখে। প্রাণপণে পানি ছেঁচে চলেছি আমরা। 1 মিনিট, 3 মিনিট, 6 মিনিট। একটু একটু করে হালকা হচ্ছে নৌকা। আর কোনো ঢেউ এলো না আমাদের উপর। আরও 5 মিনিট কাটল। নৌকার খোল প্রায় জলশূন্য করে ফেলেছি। এমন সময় ঝড়ের আর্তনাদ ছাপিয়ে গুরুগম্ভীর একটা আওয়াজ ভেসে এলো আমার কানে। সর্বনাশ! ঢেউয়ের গর্জন। ঠিক সেই মুহূর্তে চাঁদ আবার বেরিয়ে এলো মেঘের আড়াল থেকে। স্নিগ্ধ আলোর বন্যায় প্লাবিত হয়ে গেল বিক্ষুব্ধ সাগর। সেই আলোয় দেখলাম আমাদের প্রায় 1/2 মাইল সামনে ফেনার সাদা একটা রেখা। তারপর খানিকটা জায়গা কালো অন্ধকার। তারপর আবার সাদা রেখা। নিঃসন্দেহে সারি বেঁধে এগিয়ে আসছে ঢেউ। ক্রমশ উঁচু গ্রামে উঠছে গর্জনের আওয়াজ। হাল ধরো মাহমুদ! আরবিতে চিৎকার করে উঠলাম আমি। যেভাবেই হোক ফাঁকি দিতে হবে ওগুলোকে। বলতে বলতে ছো মেরে একটা দাঁড় তুলে নিলাম। জবকেও ইশারা করলাম নিতে। লাফ দিয়ে পেছনে চলে গেল মাহমুদ। হাল ধরল। ইতিমধ্যে জবও তুলে নিয়েছে একটা দাঁড়। প্রাণপণে দাঁড় টানছি আমরা। 1 মিনিটের কম সময়ের ভেতর দেখলাম এসে গেছে ঢেউয়ের সারি। আমাদের ঠিক সামনে ঢেউয়ের প্রথম সারিটা, বা অথবা ডান দিকের গুলোর চেয়ে একটু ছোট। ঘাড়ে ফিরিয়ে ওটার দিকে ইশারা করলাম আমি। ওখান দিয়ে পার করে নাও মাহমুদ, চিৎকার করে বললাম। অত্যন্ত দক্ষ মাঝি মাহমুদ নিপুণভাবে পেরিয়ে গেল ঢেউয়ের প্রথম সারিটা, কিন্তু পরেরগুলোকে আর এড়াতে পারল না। একসঙ্গে অনেকগুলো ঢেউ, প্রত্যেকটা বিশাল আয়তনের, একের পর এক বয়ে গেল আমাদের উপর দিয়ে। সে এক অভিজ্ঞতা বটে। আমার শুধু এটুকু মনে আছে, হঠাৎ আবিষ্কার করলাম সাদা ফেনার সমুদ্রে ভাসছি আমরা। ডানে বায়ে সামনে পেছনে যেদিকে তাকাই শুধু ফেনা আর ফেনা। আর প্রতি সেকেন্ডে কতবার করে যে উপরে উঠেছি আর নিচে নেমেছি বলতে পারবো না। মাহমুদের দক্ষতার গুণে না ভাগ্যক্রমে জানি না, কিছুই হলো না আমাদের। মিনিট 2 পর হঠাৎ একটা আছাড় খেলো নৌকা। তারপর দেখলাম অপেক্ষাকৃত শান্ত সাগরে ভাসছি আমরা। প্রায় সঙ্গে সঙ্গে খেয়াল করলাম 1/2 মাইল মতো দূরে আরেক সারি ঢেউ এগিয়ে আসছে। এর মধ্যে আবার জলে ভরে গেছে নৌকার খোল। করণীয় এখন একটাই, আবার প্রাণপণে পানি ছেঁচতে শুরু করলাম আমরা। ভাগ্য ভালো, ঝড় প্রায় থেমে গেছে। উজ্জ্বল আলো ছড়াচ্ছে চাঁদ। 1/2 মাইল বা তার কিছু বেশি দূরে একটা পাহাড়ি অন্তরীপ দেখতে পেলাম। দ্বিতীয় ঢেউয়ের সারিটাকে মনে হচ্ছে সেটারই প্রলম্বিত রূপ। সম্ভবত ওখানে একটা ডুবো বা আধো ডুবো পাহাড়ের সারি আছে। তাতে বাধা পেয়েই ঢেউয়ের সারিটা আরও ফেনাময় হয়ে উঠেছে। প্রাণপণে পানি ছেঁচতে ছেঁচতে এসব ভাবছি। এমন সময় পরম স্বস্তির সাথে লক্ষ্য করলাম চোখ মেলেছে লিও। ওকে চুপ করে শুয়ে থাকতে বললাম, কারণ দ্বিতীয় ঢেউয়ের সারিটা এসে পড়েছে। এ সময় ওঠার চেষ্টা করলে আবার হয়তো ভেসে যাবে ও। 1 মিনিটও পার হয়নি, হঠাৎ চিৎকার করে আল্লাহকে ডাকলো আরবটা। আমিও কায়ম
কায় মনোবাক্যে স্মরণ করলাম ঈশ্বরকে। পর মুহূর্তে আবার ঢেউয়ের ভেতর পড়লাম আমরা। আগের ঘটনার পুনরাবৃত্তি হলো এবারও, তবে আগের বারের মতো অত প্রচণ্ডভাবে নয়। মাহমুদের দক্ষ নৌচালনা আর বায়ু নিরোধী কুঠুরিগুলো বাঁচিয়ে দিল আমাদের। কয়েক মিনিটের ভেতর খেয়াল করলাম চোতের মুখে ভেসে চলেছি আমরা, সোজা সেই অন্তরীপটার দিকে। চোতের টানে তীরের দিকে আরও একটু এগোলো নৌকা, তারপর আচমকা থেমে গেল প্রায়। নিস্তরঙ্গ শান্ত জল চারপাশে। ডাঙার দিকে তাকিয়ে দেখলাম একটা নদীর মুখে এসে পড়েছি আমরা। ঝড় সম্পূর্ণ থেমে গেছে, আকাশ ঝকঝকে পরিষ্কার, শান্ত পানিতে ভাসছে নৌকা, গতিহীন। লিও কখন ঘুমিয়ে পড়েছে টের পায়নি কেউ। ভেজা কাপড়গুলো সেটে আছে ওর শরীরের সাথে। সামনের গলুইয়ে গিয়ে বসেছে জব। মাহমুদ হাল ধরে আছে। আমি বসে আছি নৌকার মাঝামাঝি, লিওর কাছাকাছি। রাত প্রায় শেষ, চাঁদ ডুবে গেছে। সাগরের মৃদু কল্লোল ছাড়া আর কোনো শব্দ নেই প্রকৃতিতে। যতদূর চোখ যায় দৃষ্টি মেলে দিলাম, না, কোনো চিহ্ন নেই ডুবে যাওয়া ডাউ বা তার কোনো ধ্বংসাবশেষের। পূব দিকে চোখ পড়ল, ফর্সা হয়ে উঠছে আকাশ। একটু পরেই সূর্য উঠবে। 5। ধীরে ধীরে পরিষ্কার হয়ে এলো চারদিক। রাঙা হয়ে উঠতে শুরু করেছে পূবের আকাশ। মৃদুচোতে একটু একটু করে এগিয়ে চলেছে নৌকা। পাহাড়ি অন্তরীপটার শেষ মাথায় চোখ পড়ল আমার। চমকে উঠলাম সঙ্গে সঙ্গে। অদ্ভুত দর্শন এক চূড়া। একটু আগে ওর পাশ দিয়ে এসেছি আমরা, তখন কিছু দেখতে পাইনি। হয়তো অন্ধকার ছিল বলে, হয়তো দেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না বলে।